যুদ্ধ এক বিভৎস স্মৃতির নাম। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ করেনি এমন রাষ্ট্র নেই বললেই চলে। কিন্তু কেমন হবে যদি বন্ধুই শত্রু হয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার ওপর? 19 শতকে জার্মান নাৎসি বাহিনীর সাথে রাশিয়ান রেড আর্মির যুদ্ধ তার জলজান্ত প্রমাণ। যদিও মিডিয়ার দৌরাত্ম্য আর কিছু স্বার্থন্বেষী মহলের বৌদলতে অনেক দেশের প্রকৃত ইতিহাস বদলে যায় বহুবার, তবুও রাশিয়ান দৃষ্টিকোণ থেকে তৈরি জার্মান নাৎসি বাহিনীর নিষ্ঠুর বর্বরতার এক জীবন্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই গল্পে। নিজের মাতৃভূমিকে বাঁচাতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই, অসমাপ্ত ভালোবাসা এবং ছোট্ট ছেলে সবকিছু হারিয়ে প্রাণপণ যুদ্ধ, সবকিছুর সংমিশ্রণে আজকের এই অসাধারণ মুভি ফোর্ট্রেস অফ ওয়ার। তাহলে চলুন সরাসরি মূল গল্প শুরু করা যাক। 21শে জুন 1941 ব্রেস্ট শহরে সিটি পার্কে 15 বছর বয়সী সাশা আকিমফের বাজানো ট্রাম্পেটের তালে তাল মিলিয়ে সেখানকার সৈনিক দম্পতিরা নেচে গিয়ে উপভোগ করছে। সাশা হলো রেড আর্মির 333 রাইফেল রেজিমেন্ট মিউজিকের ছাত্র। তার বাবা মা দুইজনেই 1937 সালে স্পেন যুদ্ধে মারা গেছে। তার বড় ভাই আন্দ্রে আকিমাও এখন ব্রেস্ট ফোর্টেজের মিলিটারি লেফটেন্যান্ট। ব্রেস্ট ফোর্টেজ ছিল মূলত তৎকালীন সময়ে রাশিয়ান আর্মি ক্যাম্প। যাই হোক, সাশা যখন সেখানে ড্রামপেট বাজাচ্ছিল তখন তার বান্ধবী আনিয়া একটু দূর থেকে তাকে ইশারা দিচ্ছিল, আর তখন আনিয়ার দিকে মনোযোগ দিতে গিয়ে সাশার মিউজিকে একটু ভুল হয়ে যায়। তখন সাশার বড় ভাই আন্দ্রে সেটা দেখে ফেলে এবং সাশাকে এই ভুলের জন্য কমান্ডারের কাছে শাস্তি বুঝে নিতে পাঠায়। আনিয়ার বাবা একজন মিলিটারি লেফটেন্যান্ট। আনিয়ার পরিবারের সবাই তখন একসাথে ফ্যামিলি ফটো তুলে নেয়। এদিকে কমরেড ইয়েফিম ফমিন তার বউ বাচ্চাকে অন্য শহর থেকে ব্রেস্ট ফোর্টেজে নিয়ে আসার জন্য ট্রেনের টিকিটের খোঁজ নিতে গিয়ে দেখে টিকিট সব শেষ, যার কারণে সে তার বউ বাচ্চাকে ব্রেস্ট ফোর্টেজে নিয়ে আসতে পারে না। ফোর্টেজে ফেরার পথে নিকোলাই তার গাড়িতে ফমিনকে নিয়ে আসে। নিকোলাই আজ আর্মি ক্লাবে সবাইকে মুভি দেখানোর জন্য সিডি নিয়ে ফিরছিল। গাড়িতে বসে কমরেড তার বউকে চিঠি লিখে জানায় যে এই মুহূর্তে সে তাকে নিয়ে আসতে পারবে না, তবে চিন্তার কোনো কারণ নেই, এখানকার পরিস্থিতি সব ঠিক আছে, বড় ধরনের কোনো যুদ্ধ এখানে নেই। নিকোলাই ফিরে এসে তার ভালোবাসার মানুষ প্রিয়তমা সোনিয়ার কাছে যায়। সোনিয়া তখন দোকান সামলাচ্ছিল। দোকানের কাস্টমার বের হয়ে গেলে নিকোলাই দরজা বন্ধ করে দেয় এবং তারা দুজন একটু একান্ত প্রেম আলাপ করতে থাকে। ঠিক তখনই একজন জানালা দিয়ে এসে তাদের সুন্দর মুহূর্তটাই নষ্ট করে দেয়। এদিকে সাশা তার কমরেড ওয়াইনস্টেনের কাছে গেলে সে তাকে শাস্তি হিসেবে এক রাতের মধ্যে ভুল করা মিউজিক শিখতে বলে। সেখানে কিছু সৈনিক নাচের অনুশীলনের কিছু ভুল করলে কমরেড তাদের সঠিকটা শিখিয়ে দেয় এবং নিজের অফিসে চলে যায়। অফিসে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল কমরেড মেজর গ্যাব্রিলো। সে এসেছে কমান্ডারকে সতর্ক করতে। গ্যাব্রিলো বলে জার্মান নাৎসি বাহিনী তাদের উপর আক্রমণ করতে যাচ্ছে, কমান্ডাররা যেন তাদের সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত রাখে। কিন্তু ওয়াইনস্টাইন বিশ্বাস করে না যে জার্মানরা তাদের উপর আক্রমণ করবে, কারণ তারা তো তাদের বন্ধু রাষ্ট্র। যুদ্ধের এই খবর সে গুজব বলে মনে করে, কিন্তু গ্যাব্রিলো তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে খুব শীঘ্রই জার্মানরা তাদের উপর আক্রমণ করবে। এরপর রাতে আর্মি ক্লাবে সবাই মুভি দেখতে উপস্থিত হয়। সবাই যখন মুভি দেখতে মশগুল তখন প্রজেক্টরের পেছনে নিকোলাই ও সোনিয়া মন দেওয়া নেওয়া নিয়ে ব্যস্ত। অন্যদিকে স্টেশনে রাতে ট্রেন এসে পৌঁছালে দেখা যায় ট্রেন ভর্তি ব্রেস্ট মিলিটারি ইউনিফর্ম পরা জার্মানি নাৎসি সেনারা এসেছে। তারা স্টেশন মাস্টারকে মেরে শহরের দিকে চলে যায়। সেই সময় নিজের বাড়িতে লেফটেন্যান্ট কিয়েভা তার ছোট মেয়েকে ঘুম পাড়াচ্ছে। জার্মানরা তাদের ওপর খুব দ্রুত আক্রমণ করবে। বিষয়টা বিশ্বাস না করলেও সে এই বিষয় নিয়ে অনেক চিন্তিত। অন্যদিকে সাশা ও আনিয়া একসাথে গল্প করছে। আগামীকাল ভোরে সবাই যখন ঘুমাবে তখন তারা দুইজন একসাথে মাছ ধরতে যাবে এই প্ল্যান করে। ঠিক একই সময়ে নিকোলাই ও সোনিয়া প্রেমে মশগুল। এক সময় নিকোলাই সোনিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। তার এমন কথা শুনে সোনিয়া খুব খুশি হয়। নিকোলাই সোনিয়াকে অপেক্ষা করতে বলে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় ফুল নিয়ে আসার জন্য। নিকোলাই বাইরে ফুল তোলার সময় একজন জার্মান কমান্ডারের সামনে পড়ে, কিন্তু জার্মান কমান্ডার তাকে কিছুই বলে না, শুধু নাম জিজ্ঞেস করেই ছেড়ে দেয়। এইদিকে পরের দিন সকালে পরিকল্পনা অনুযায়ী সাশা এবং আনিয়া একসাথে মাছ ধরছে। ঠিক তখন হঠাৎই দেখা যায় আকাশে অনেক যুদ্ধ বিমান উঠছে এবং হঠাৎ যুদ্ধ বিমান থেকে একটা বোম এসে পড়লে তারা ভয় পেয়ে যায়। অন্যদিকে নিকোলাই ও আনিয়া একসাথে শুয়েছিল। চারদিকে একের পর এক বোম পড়া শুরু হলে নিকোলাই দ্রুত বাইরে এসে দেখে ব্যারাক অফিস, হাসপাতাল সবকিছু বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে। আতর্কিত আক্রমণে সবাই ভয়ে নিজের জীবন বাঁচাতে ছোটাছুটি করতে থাকে। সাশা আনিয়াকে রেখে দ্রুত ছুটে এসে নিজের চোখে দেখে যুদ্ধের বীভৎস দৃশ্য।
অনবরত বোমাবর্ষণে ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। এমনকি নিরীহ প্রাণীরাও বাদ পড়ছে না এই নিষ্ঠুর বর্বরতা থেকে। নিকোলাই বাইরে বের হলে আর ঘরে ঢোকার সুযোগ পায় না। ওইদিকে বোমার আঘাতে বিধ্বস্ত সোনিয়া ঘরে আটকা পড়ে যায়। গ্যাব্রিয়েলো তার বউ বাচ্চাকে বেসমেন্টে রেখে নিজের যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয়। কিয়েভা নিজের বড় মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের বাকিদের একটা ঘরে আটকে যুদ্ধের জন্য বের হয়। আকাশ থেকে একের পর এক বোমা পড়ছে আর ভূমিতে নির্বিচারে গুলি করছে জার্মান নাৎসি সেনারা। বোমার আঘাতে বিধ্বস্ত হয়ে সবকিছু ধুলোর সাথে মিশে যাচ্ছে। শাসা এসব ধ্বংসযজ্ঞ নিজের চোখে দেখছে। যুদ্ধ যে এত ভয়ঙ্কর হয় সে হয়তো সেটা কল্পনাও করতে পারেনি। চোখের সামনে এভাবে সবকিছু তছনছ হওয়া এবং বিভৎসভাবে মানুষ মারা যাওয়া এর আগে সে কখনো দেখেনি। এই ধ্বংসযজ্ঞর মধ্যে যে অস্ত্রগুলো ভালো ছিল সেগুলো নিয়ে বেঁচে যাওয়া কিছু সৈনিক বের হয়, কিন্তু শাসা এখনো সৈনিক হয়ে ওঠেনি। তার অস্ত্র ধরা নিষেধ, তাই সে নিজের অস্ত্র মানে ট্রাম্পেট নিয়ে বাকি সৈনিকদের সাথে যোগ দেয়। মাত্র 2.5 ঘন্টার যুদ্ধে গোটা সেনা দুর্গ নিস্তব্ধ ধ্বংসস্তূপে পরিণত হয়। আকাশে ওরা যুদ্ধবিমান চলে গেলেও এবার খাল পেরিয়ে নাৎসি সেনারা ক্যাম্পে ঢোকে। বিমান হামলায় বেঁচে যাওয়া গুরুতর আহত মাটিতে পড়ে থাকা লোকজনদের তারা গুলি করে মারতে থাকে। এমনকি হাসপাতালে ঢুকে যুদ্ধে আহত লোকদের অপারেশনগত ডাক্তার নার্সদের মেরে তাড়িয়ে দেয়। বাহিরে নিরীহ মানুষ পালানোর চেষ্টা করলে নাৎসি সেনারা নির্বিচারে গুলি করে সবাইকে মারতে থাকে। যুদ্ধের ভয়াবহতা বুঝতে এই কয়েক সেকেন্ডের দৃশ্য দেখলেই অনুধাবন করা যায়। স্ট্যানফোর্ডে সাধারণ মানুষরা এদিক সেদিক পালাচ্ছে। মেজর গ্যাব্রিয়েলো শাসাকে ট্রাম্পেট বাজাতে নির্দেশ দেয় এবং নিজেও বাতাসে ফায়ার করে সবাইকে থামায়। গ্যাব্রিয়েলো সবাইকে বলে ভয় না পেয়ে সাহসের সাথে প্রতিরোধ করতে হবে। ব্যারাকে ফিরে গিয়ে অস্ত্র নিয়ে আমাদের লড়াই করতে হবে। ক্যাপ্টেন ফোমিন দেখে কোনো কমান্ডার বেঁচে নেই, তাই সে কমান্ডার হয়ে সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। একজনকে রেডিও কন্ট্রোলের দায়িত্ব দিয়ে তাকে শহরে বিমান বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে বলে। অন্যদিকে 9 ফোর্টে নাৎসি সেনারা আক্রমণ করলে লেফটেন্যান্ট মিয়েভা অবশিষ্ট অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেয়। মিয়েভার নির্দেশে সবাই তাদের হাতের কাছে যা পায় তাই নিয়েই জার্মান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এইদিকে 132 নম্বর ব্যাটালিয়নের রেজিমেন্ট ক্যাপ্টেন ওয়াইনস্টেন পাল্টা আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। তখন সেখানে ফোর্টেজদের ইউনিফর্ম পরা এক জার্মান নাৎসি সেনা বড় পদের ব্যাজ দেখিয়ে অর্ডার দেয় যে সবাই ব্র্যাক থেকে বেরিয়ে যাও, কিন্তু ওয়াইনস্টেন তার এই মিথ্যে চালাকি ধরে ফেলে। তখন সে ধরা পড়ে পালাতে গেলে ওয়াইনস্টেন তাকে গুলি করে মেরে ফেলে। লেফটেন্যান্ট কিয়েভা সাধারণ মানুষদের নিয়ে জার্মান বাহিনীর সাথে যুদ্ধ করছে। নিকোলাই এতক্ষণ বাইরে একটি গাড়ির নিচে লুকিয়েছিল। সুযোগ বুঝে সে ঘরের ভেতরে সোনিয়ার কাছে দৌড়ে যায়, কিন্তু ঘরের দরজা খুলতে না পেরে দরজার ফাঁক দিয়ে সোনিয়াকে শান্ত থাকতে বলে সে। তখন নাৎসি সেনারা জনসাধারণের আক্রমণ থেকে বাঁচতে সেই ঘরেই চলে আসে। তখন তারা সেখানে নিকোলাইকে পেয়ে যায় এবং তাকে 2 তলা থেকে নিচে ফেলে দেয়। তারা ভাবে নিকোলাই মারা গেছে, তাই আর গুলি করে না তাকে। অন্য একজন তখন সোনিয়ার লুকিয়ে থাকা ঘরের দরজা ভাঙতে থাকে। এইদিকে ক্যাপ্টেন ফোমিনের প্রতিরোধে নাৎসি সেনারা ব্রিজ পার হয়ে ব্যারাকে ঢুকতে পারছিল না। তখন তারা ভেতরে ঢোকার জন্য ডাক্তার, নার্স ও শিশুদের জিম্মি করে ব্রিজ পার হওয়ার চেষ্টা করে। নাৎসি সেনারা ব্রিজ পার হওয়ার আগেই ফোমিন চালাকি করে জার্মান বাহিনীর কাছে আত্মসমর্পণ করার ভান করে। তখন সুযোগ বুঝে ফোমিনদের লোকানো সৈনিকরা আক্রমণ করলে ডাক্তার, নার্স সহ বাকিরা সবাই শুয়ে পড়লে জার্মান বাহিনীর ওপর মুষলধারে গুলি চলতে থাকে। এইভাবেই ক্যাপ্টেন ফোমিন নিরীহ কিছু মানুষদের জার্মান বাহিনীর হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর ফোমিন ব্যারাকে ফিরে এসে একজনকে নির্দেশ দেয় যে নিচের কি অবস্থা সেটা গিয়ে দেখে আসতে। সে গিয়ে দেখে সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এরপর সে নর্দার্ন গেটের দিকে চলে যায়। নর্দার্ন গেটে দেখা যায় সেখানে শুধু লাশ আর লাশ। অন্যদিকে শাসা তার বড় ভাইকে খুঁজতে তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে তার প্রতিবেশী আঙ্কেল আন্টি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। বাইরে থেকে নাৎসি সেনারা এখনো গুলি করেই যাচ্ছে, তাই তারা শাসাকে বাঁচাতে শাসাকে সেই ঘর থেকে বের করে দেয়। শাসা বের হয়ে গেলেও তার প্রতিবেশী আঙ্কেল আন্টি একে অপরকে ছেড়ে যেতে চায় না এবং তারা জার্মান বাহিনীর হাতেও মরতে চায় না। তাই সেই আঙ্কেল প্রথমে তার স্ত্রীকে গুলি করে এবং পরে নিজে আত্মহত্যা করে। এইদিকে 3টা ট্যাঙ্ক নিয়ে জার্মান বাহিনী স্টার ফোর্টের দিকে আসছে, কিন্তু মেজর গ্যাব্রিয়েলোর কাছে এখন এই ট্যাঙ্কগুলোকে আটকানোর মতো কোনো অস্ত্রই নেই। তাই তারা রাইফেল আর গ্রেনেড নিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে প্রস্তুত হয়। নাৎসি সেনারা কাছাকাছি আসতেই শাসার বড় ভাই আন্দ্রে আকিমা ট্যাঙ্কের ওপর গ্রেনেড মেরে 2টা ট্যাঙ্ক নষ্ট করে দেয়। কিন্তু শেষ ট্যাঙ্ক নষ্ট করার আগেই তাদের ওপর আক্রমণ করা হয়।
মেজর গ্যাব্রিয়েল তখন সবাইকে নিয়ে জার্মান বাহিনীর ওপর আক্রমণ করে তাদের হারিয়ে দেয়। ট্যাঙ্কের গোলার আঘাতে সাশার বড় ভাই আন্দ্রে আকিমাস সেখানেই মারা যায়। এতে গ্যাব্রিয়েলা অনেক ভেঙে পড়ে। আকিমাকে বীরের সম্মান দিয়ে তারা দাফন করে নেয়। এইদিকে 132 নম্বর ব্যাটালিয়নে তখন বন্দুক হাতে নেওয়ার মতো মাত্র 18 জন বেঁচে আছে। অফিসার ওয়াইনস্টেনের শরীরের অর্ধেকের বেশি অকেজো হয়ে গেছে। এত খারাপ অবস্থা হয়েছে যে কোথাও খাবার বা পানি কোনো কিছুরই ব্যবস্থা নেই। নাৎসি সেনারা খাবার ও পানির সকল ব্যবস্থাই ধ্বংস করে দিয়েছে। সবাই আশা করছে আগামীকালের মধ্যেই শহর থেকে তাদের জন্য সাহায্য আসবে। এরপর 23শে জুন সকালে নাৎসি সেনারা ঘোষণা করে যে তোমরা আত্মসমর্পণ করো, না হয় মরো। সাধারণ মানুষের অনেকেই বাঁচার আশায় আত্মসমর্পণ করলেও সাশা তাদের সাথে না গিয়ে আনিয়াকে খুঁজতে বের হয়। এইদিকে দেখা যায় নিকোলাই তখনও মারা যায়নি। সে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার জ্ঞান ফিরলেই সোনিয়াকে সেখানে রেখে সে পালিয়ে যায়। সোনিয়াকে তাদের হাত থেকে ছাড়াতে পারে না বলে নিকোলাই কান্নায় ভেঙে পড়ে। এদিকে ক্যাপ্টেন ফোমিন একজন জার্মান সেনাকে বন্দি করলে সে জানায় মূল শহর এখন জার্মান বাহিনীর দখলে। ঠিক তখন বাইরে একটা যুদ্ধ বিমান দেখা যায়। ফোমিন তাকিয়ে দেখে এটা ব্রেস্ট ফোর্টের যুদ্ধ বিমান। সবাই সাময়িকভাবে খুশি হলেও দ্রুত নাৎসি সেনারা বিমানটিকে চারিদিক থেকে আক্রমণ করে। পাইলট কোনো রকমে জীবন বাঁচিয়ে নিচে নেমে জানায় যে জার্মান সৈন্যরা তাদের বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। সব জায়গায় এখন জার্মান বাহিনীর দখলে। এই সংবাদ শুনে সবাই হতাশায় ভেঙে পড়ে। স্ট্যানফোর্ডে ক্যাপ্টেন গ্যাব্রিয়েলের নেতৃত্বে সবাই কিছুটা সাহস পায়। তারা তখন প্রতিজ্ঞা করে নিজের মাতৃভূমির জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করে যাবে। তারা এত সহজে জার্মানদের কাছে নিজেদের দেশকে তুলে দেবে না। আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে।